কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আবার চলে এলাম আমরা। আমাদের আজকের পাঠ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। হ্যাঁ, তো খেয়াল করো, আমরা পরিকল্পনা করেছিলাম। ইতিপূর্বে আমরা পরিকল্পনার পদক্ষেপ দিয়েছিলাম। পদক্ষেপে আমরা 5টা পদক্ষেপ করেছিলাম। আজকে আমরা পড়ব, তোমরা ছক দেখছো, ছকের ভিতরে আছে। আজকে আমরা পরিকল্পনার প্রকারভেদ পড়ব। অলরেডি গেছে অনেকক্ষণ। প্রকারভেদ পড়ব। পরিকল্পনার প্রকারভেদ 3 প্রকার। 30 মিনিট 30 সেকেন্ড মাত্র। এখন প্রকৃতিগত, যেটা চিরস্থায়ীভাবে চলে আসছে, সেটা হলো লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, অস্থায়ী বা একাত্মক পরিকল্পনা। লক্ষ্য, তো আমরা এখন দেখি লক্ষ্যটা কি। লক্ষ্যটা হলো পরিকল্পনার অভিপ্রেত ফলকেই লক্ষ্য বলে, তাই না? আমি যে পরিকল্পনাটা করছি সেই পরিকল্পনা অনুযায়ী আমাকে এই ফলটা পেতে হবে, এটাই হবে লক্ষ্য। আমার অভিপ্রেত, আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া হলো এই ফল, সেটা হবে লক্ষ্য। তারপর হলো আমাদের স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা, যে পরিকল্পনা একবার নির্দিষ্ট ভাবে গ্রহণ বা গৃহীত করা হয়, এবং নতুন কোনো পরিবর্তন না আসা পর্যন্ত নতুন কোনো পরিবর্তন না আসা পর্যন্ত সেই পরিকল্পনাটা চলে, তাই হবে স্থায়ী পরিকল্পনা। তাই হলো স্থায়ী পরিকল্পনা। যেমন এখানে তোমার প্রতিষ্ঠানের, যেমন আমরা দিতে পারি লঘু, তারপর মনোগ্রাম, তাই না? এগুলো বলেছিলাম। তো লঘুটা কি, মনোগ্রামটা কি? প্রতিষ্ঠানের লক্ষ্য অনুযায়ী তোমার কাজ অনুযায়ী একটা লঘু তৈরি করা হয়, একটা মনোগ্রাম তৈরি করা হয়। সেটা বড় কোনো পরিবর্তন না আসা পর্যন্ত ওই লঘু, ওই মনোগ্রাম চলাটাকে স্থায়ী পরিকল্পনা বলে, এবং তার কোনো পরিবর্তন সচরাচর আর হতে পারে না। তাহলে দেখো, অস্থায়ী বা একাত্মক পরিকল্পনাটা কি? যে পরিকল্পনা একটা মাত্র উদ্দেশ্য, একটি মাত্র উদ্দেশ্য বা কাজের উপর, কাজের জন্য গৃহীত হবে
তাই একাত্মক বা অস্থায়ী পরিকল্পনা। যেমন হতে পারে কি পদ্মা ব্রিজ। খেয়াল করো, এখানে যে পরিকল্পনা একটা মাত্র উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছে এবং গৃহীত করা হয়েছে, সেই পরিকল্পনাটাই অস্থায়ী বা একাত্মক পরিকল্পনা। যেমন পদ্মা সেতু, আমরা অবশ্যই দেখব যে দ্বিতীয় কোনো পদ্মা সেতু কিন্তু আর আসছে না, কিংবা আরেকটা যমুনা ব্রিজ আমাদের দেশেও আসছে না। তো এই যে যমুনা ব্রিজ আসছে না, পদ্মা ব্রিজ আসছে না, কেন আসছে না? কারণ এটা এক জায়গায় একভাবেই তৈরি হয়েছে, তাই না? এখন আমি যদি বলি যে দ্বিতীয় পদ্মা সেতু তৈরি হবে, হ্যাঁ, দ্বিতীয় পদ্মা সেতু তৈরি হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় যমুনা সেতু তৈরি হওয়ারও সম্ভাবনা আছে, কিন্তু যেটা তৈরি হয়ে গেছে ওটা কিন্তু আর দ্বিতীয়বার হচ্ছে না। কি হলো? তাহলে আমরা কি করব? দ্বিতীয় পদ্মা ব্রিজ হতে পারে, কিন্তু যে পদ্মা ব্রিজ তৈরি হয়েছে সেটা কিন্তু আর হচ্ছে না, যে যমুনা ব্রিজ তৈরি হয়েছে সেটাও আর হচ্ছে না। খেয়াল করো শিক্ষার্থীরা, যে যে তাহলে আমি প্রশ্ন করতে পারি এখন যে পদ্মা ব্রিজ, মেট্রো রেল একাত্মক পরিকল্পনা কেন? খেয়াল করবা যে বাংলাদেশ কিন্তু বর্তমানে আমরা চূড়ান্ত সফলতার মধ্যে আছি, যা আর কিছুদিন পরে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হিসাবে নিজেকে প্রকাশ করবে, এমন একটা সম্ভাবনাও আছে। তো সেই সম্ভাবনার মধ্যে আমরা রেমিটেন্স বাড়িয়েছি, আমাদের আয়ের পরিমাণ কীভাবে বাড়িয়েছি খেয়াল করো। রেমিটেন্স বেড়েছে, আমাদের দেশে অলরেডি নতুন নতুন কিছু ব্রিজ, কালভার্ট তৈরি হয়ে গেছে, এবং আমাদের বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, সে দেশে মেট্রো রেল প্রক্রিয়া কার্যকরী ভূমিকা রাখছে। এই জিনিসটাও কিন্তু একটু অবাক করার মতো, তাই না? বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো। এখন আমরা যেখানে যাব সেটা হবে মেয়াদ ভিত্তিক পরিকল্পনা। খেয়াল করো, তুমি যদি কারোর কাছ থেকে কিছু অর্থ ধার নিচ্ছ, কিছু অর্থ ধার নিচ্ছ, সেই ধার নেওয়ার ক্ষেত্রে ধরো তুমি 7 দিনের কথা বলে কিছু অর্থ ধার নিলা, 7 দিন, 7 মাস গেল, 7 বছর গেল, তাই না? এটা হলো মেয়াদ। বিভিন্নভাবে তোমার মেয়াদের ভিত্তিক বাড়ছে কমছে। খেয়াল করো যে ন্যূনতম 1 বছরের রোগ কম সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে স্বল্প মেয়াদী পরিকল্পনা বলে। খেয়াল করো, ন্যূনতম 1 বছরেরও কম সময়ের জন্য গৃহীত পরিকল্পনাকে স্বল্পমেয়াদী পরিকল্পনা বলে, তাই না? তো কাজেই এই 1 বছরেরও কম, তাহলে আমরা কোন পরিকল্পনাটা ছিল আমাদের মধ্যে? যে 7 বছর, 7 দিন, 7 মাস, 7 বছর। তো ওই 7 মাস পর্যন্ত, মানে 1 বছর 11 মাস, 29 দিন হলেও তোমার এটা ন্যূনতম কম সময়ের জন্য যে পরিকল্পনা, স্বল্পমেয়াদী আমরা বলবো। তারপর দেখো আমাদের আছে মধ্যমেয়াদী।
1 থেকে 5 বছরের ভিতরে খেয়াল করো 1 থেকে 1 বছরের ঊর্ধ্বে এবং 5 বছরের নিচে 5 বছরের এর ভিতরে 1 থেকে 5 বছরের ভিতরের মেয়াদকেই আমরা মধ্যমেয়াদী পরিকল্পনা বলবো, যেখানে এগুলা বেশিরভাগ তোমার ব্যাংক সার্কুলেশন, ব্যাংক লিঙ্কের মধ্যে হয়ে থাকে, ব্যাংকের লোন প্রদানের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। তো কাজেই লোন 1 থেকে 5 বছরের ভিতরে সেই জিনিসটা পরিশোধ করা হয়ে থাকে। তারপর আছে আমাদের দীর্ঘমেয়াদী। যে পরিকল্পনা যে পরিকল্পনা 5 বছরের 5 বছর পর্যন্ত কি ছিল আমাদের মধ্যমেয়াদী ছিল। তো 5 বছরের ঊর্ধ্বে 5 বছরের ঊর্ধ্বে এবং 10 বছরের মধ্য কাল পর্যন্ত সময়কে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলে। যে পরিকল্পনা, খেয়াল করো, যে পরিকল্পনা মেয়াদ তোমার 5 বছর ঊর্ধ্বে হবে এবং 10 বছরের মধ্যে চলমান থাকবে, 10 বছর পর্যন্তই আমরা দীর্ঘমেয়াদী বলি, তার উপরে হতে গেলে তোমার স্থায়ী পরিকল্পনায় চলে যায় জিনিসটা। তো স্থায়ী পরিকল্পনার আগে 10 বছরের ভিতরে যে মেয়াদটা শেষ করা হয় সেটাই হবে আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এবার আমরা যাব সাংগঠনিক। সাংগঠনিক তোমার কার্য কাঠামোগত যে পরিকল্পনা, এটা দুটো, একটা হলো কৌশলগত বা স্ট্র্যাটেজিক্স, আর একটা হলো তোমার কার্যভিত্তিক। তো আমরা এখানে আগে দেখি স্ট্র্যাটেজিক, স্ট্র্যাটেজিক বা কৌশল। আর 2 নাম্বারটা হলো তোমার কি বলে এটাকে, কার্যভিত্তিক। কার্যভিত্তিক পরিকল্পনা। এখন খেয়াল করি যে স্ট্র্যাটেজিক্স বা কৌশলগত পরিকল্পনাটা কি। স্ট্র্যাটেজিক্স বা কৌশলগত পরিকল্পনাটা হলো, আমি তোমাদের স্ট্র্যাটেজিক্স পরিকল্পনাটা কি যখন পড়িয়েছিলাম তখন ওখানে বলেছিলাম যে স্ট্র্যাটেজিক্সের বাংলা হলো প্রতিযোগিতা, তাই না? প্রতিযোগিতা। আর ওই প্রতিযোগিতামূলক বাজারে যে কৌশল তুমি অবলম্বন করবে, যেমন আমি সারিবদ্ধ 3টি দোকানের কথা বললাম, এই সারিবদ্ধ 3টি দোকানের কথা খেয়াল রেখে একটু মনে করার চেষ্টা করো যে কি বলেছিলাম। সেই কথাগুলো মনে করতে পারলেই তুমি দেখবা যে অনেকটা এগিয়ে যাচ্ছ। যেমন প্রতিযোগিতাপূর্ণ বাজারে বাজারে প্রতিষ্ঠান টিকিয়ে
রাখার বিভিন্ন কৌশল অবলম্বন করার মাধ্যম। যে প্রতিযোগিতাপূর্ণ বাজারে আমরা যে বিভিন্ন কৌশলগুলো অবলম্বন করে থাকি আমাদের প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য, বাজারকে টিকিয়ে রাখার জন্য, সেই কৌশলগুলো অবলম্বন করার মাধ্যমকেই স্ট্র্যাটেজিক্স বা কৌশলগত পরিকল্পনা বলবো। আর এই যেমন আমি বলেছিলাম, খেয়াল করো যে 3 জন দোকানদার ছিল, 3 জনের 3 রকম ব্যবসার কৌশল। এখন যে দেখবে যে কম দামে তার বিক্রি হবে, সে কিন্তু সেই খুব একটা লাভ না করে কম মুনাফা অর্জন করে পণ্যটা বাজারে ছেড়ে দিবে। আর সেটা হবে ব্যবসায়ী মানে কি মনোবল রক্ষার একটা অস্ত্র। সে প্রতিযোগিতা বাজারে বেশি লাভ করবে না, কিন্তু তাই বলে নিজেকেও ঠকাবে না। এটা হলো স্ট্র্যাটেজিক্স বা কৌশলগত বাজার। তারপর দেখো আমাদের সর্বশেষ একটা খুব সুন্দর আছে, যেটা সংগঠন কাঠামোতে আমরা পড়বো। সেই জিনিসটা হলো তোমার কার্যভিত্তিক সংগঠন বা কার্যভিত্তিক পরিকল্পনা। এখানে কয়েকটা ধাপ তোমাকে যেতে হবে, সেই ধাপগুলো আমি একটু লিখি, নাহলে তুমি বুঝবে না তেমনভাবে। 1 নাম্বার বিভাগীয়, 2 নাম্বার আঞ্চলিক, 3 নাম্বার সামগ্রিক। খেয়াল করো, বিভাগীয় পর্যায়ে কার্যভিত্তিক যে পরিকল্পনা হবে সেটা হবে উপরস্থ কর্মকর্তা কর্মচারীদের, তাই না? ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ যেই পরিকল্পনা গৃহীত করবে, এই পরিকল্পনা অনুযায়ী তারা কি করবে, আঞ্চলিক অফিস মানে নিম্ন স্তরের কর্মচারীদের দিয়ে কাজ করাবে, সেটা হবে বিভাগীয় কর্মকর্তা। সবসময় দেখা যায় বিভাগীয় কর্মকর্তারা যেই কাজটা নিচ্ছে আঞ্চলিক অফিসে, সেই কাজটা তোমার ঠিক মতো হচ্ছে না, তখন তারা কি করবে, সামগ্রিক, এটাকে আমরা আরেকটা সামগ্রিক পরিকল্পনাকে আরেকটা পরিকল্পনা বলি আমরা। সামগ্রিক ওই যে একবার বলেছিলাম, খেয়াল আছে কিনা, যে বাংলা বুঝি না ইংরেজিটা ভালো বুঝি, সেটা হলো মাস্টার মাইন্ড। সামগ্রিক পরিকল্পনা হবে তোমার মাস্টার মাইন্ড, তাই না? মাস্টার মাইন্ড পরিকল্পনা। বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের পরিকল্পনা অনুযায়ী তাদের কাজটাকে যখন নিম্নস্তরের কর্মকর্তাদের মাঝে ছেড়ে দিবে, কাজ করার জন্য, চালিয়ে যাওয়ার জন্য বলবে, তখন দেখা যাবে যে আঞ্চলিক অফিস বা শাখা অফিসগুলা তারা তাদের পরিকল্পনা মতো তারা কাজ করছে। আর সেই কাজগুলো দেখা যাচ্ছে যখন তারা করছে, তখন নিজেদের কিছু পরিকল্পনা কাজে লাগাচ্ছে। আর সেই পরিকল্পনাটা যে পড়বে তোমার সামগ্রিক পরিকল্পনা বা মাস্টার মাইন্ড। এখানে কারা? এখানে শ্রমিকরা কি করবে, মাস্টার মাইন্ড মতো পরিকল্পনা করবে। কারণ দক্ষ শ্রমিক থাকবে, অদক্ষ শ্রমিক থাকবে, মিলামেশে থাকবে। তখন কিছু দক্ষ শ্রমিকের সাথে অদক্ষ শ্রমিক দিয়ে দিবে। কারণ 2-3টা ভাগ যদি করে, সব যদি অদক্ষ শ্রমিক এক জায়গায় গিয়ে পড়ে, তাহলে কিন্তু কাজটা সম্পূর্ণ হবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। কাজে আমাদের কাজটা সম্পূর্ণ করতে হলে কি করতে হবে, অদক্ষ শ্রমিকদের সাথে কিছু দক্ষ শ্রমিক রাখতে হবে। ধরো 10 জনের যদি একটা গ্রুপ করি আমরা, এখানে আমি শুরু থেকে একটু যাই, খেয়াল করো, 3 নাম্বার, তাই না? 3 নাম্বার হচ্ছে 10 জনের যদি একটা গ্রুপ করি, সেখানে 4 জন দক্ষ, 6 জন অদক্ষ, তাহলে কিন্তু আমার কাজটা আসবে। কিন্তু সেখানে যদি 6 জনই অদক্ষ থাকে আর 4 জনই দক্ষ থাকে, 6 জন
6 জন দক্ষ, হ্যাঁ, আর 4 জন অদক্ষ। কিন্তু সেখানে যদি 6 জনই অদক্ষ থাকে, 4 জন দক্ষ থাকে, তাহলে কিন্তু কাজের হেরফের হতে পারে। স্টুডেন্টস, সামগ্রিক মাস্টারমাইন্ড বা শ্রমিক লেভেলের যে কাজটা, সেটা দেখবা যে আমরা অনেক সময় কি ভালো এবং খারাপ দুই ধরনের শ্রমিক না মিলালে আমাদের কি হবে, জিনিসটা কি বলে এটাকে, সমস্যার সম্মুখীন হতে হবে। আর সেই সমস্যার সম্মুখীন আমরা হই, সেটা কেউই চাই না। আর চাই না বিধায়ী আমরা কি করব, যে পরিকল্পনাটাকে এমনভাবে ছক আকারে করব। এবং তোমরা আজকে তোমাদের এটা পড়া থাকবে যে পরিকল্পনার এটাকে প্রকারভেদ, তাই না? এই পরিকল্পনার প্রকারভেদ ছক আকারে নিজে নিজে লিখবে, এবং লিখে লিখে প্রত্যেকটার আমি কিন্তু উদাহরণ দিয়েছি, প্রত্যেকটার আমি একটা উদাহরণ দিয়েছি। তুমি তোমার মন মতো একটা করে উদাহরণ তৈরি করবে, এবং সেই উদাহরণটা খাতায় লিখবে। আর খেয়াল করো, কার্যভিত্তিক স্ট্র্যাটেজিক্স বা কৌশলগত যেটা বলেছি, সেটা হলো বাজারের মূল্যমানের উপর, স্ট্র্যাটেজিক্সটা কৌশলটা বাজারের মূল্যমানের উপর তুমি এই পরিকল্পনাটা গ্রহণ করবে। এটা সচরাচর এই পরিকল্পনাটা উচ্চ মাল্টি স্টোরেজ বিজনেসের ক্ষেত্রে বেশি দেখা যায়। কার্যভিত্তিক যেটা বিভাগীয় লেভেলে এক ধরনের পরিকল্পনা নিচ্ছে, আঞ্চলিক লেভেলে এক ধরনের পরিকল্পনা নিচ্ছে, আর সেটার দুটোর প্রভাব গিয়ে আমার কোথায় পড়ছে, মাস্টার মাইন্ডের উপর, তাই না? ওখানে যে সুপারভাইজার থাকবে তার পরিকল্পনা অনুযায়ী আমরা কাজটা করব, শ্রমিকরা কাজটা করবে। এটাই আমার বিভাগীয় ডিরেকশন দিবে। শুধু বিভাগীয় কর্মকর্তারা তো আর হাতে কলমে করবে না, তারা ডিরেকশন দিবে, এভাবে। আঞ্চলিক কর্মকর্তারাও কিন্তু তাই করবে। বিভাগীয় এদের আমি ব্যবস্থাপনার ধারণা তোমাদের উচ্চস্তর, মধ্যস্তর, নিম্নস্তর পড়িয়েছি না, স্তর, সেই স্তরটা এখানে কার্যকরী ভূমিকা রাখছে। আর এরা হলো মধ্যস্তর। আঞ্চলিক অফিসার কারা? মধ্য স্তরের কর্মচারী যারা, তারা হলো তোমার মধ্য আঞ্চলিক অফিসার। তারা হলো মিডিয়া। তারা এভাবে কাজ করছে যে উপর থেকে যা যা পাচ্ছে নিম্ন স্তরের কর্মচারীদের সেগুলো তোমাদের কি করছে, জানিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই গেল আমাদের আজকের কি বলে এটাকে, পরিকল্পনার প্রকারভেদ। হ্যাঁ, এখন আমরা যেখানে যাব, খুব ছোট্ট একটা জিনিস আমরা ছেড়ে গেছি, সেই জিনিসটা গত ক্লাসে আমি নিয়েছিলাম কিনা আমার মনে পড়ছে না, তাই আমি এখন আরেকবার একটু নিয়ে নিচ্ছি। খেয়াল করো, পরিকল্পনার আঙ্গিনা। অনেক আগে আমি আমার পরীক্ষার খাতায় ক্লাস টিউটোরিয়ালে লিখতে দিয়েছিলাম আমার স্টুডেন্টকে যে পরিকল্পনার আঙ্গিনা লিখো। তখন তারা লিখেছে কয়েকজন, মানে 2-4 জন থাকে না, পরিকল্পনার আঙ্গিনাটা কি, যে পারিপার্শ্বিক, ওখানে মানে স্টুডেন্টস কি লিখেছিল আমি তোমাদের পরে পড়বো। এখন আমি আগে পরিকল্পনার আঙ্গিনাটা কি, আঙ্গিনার বাংলা হলো উঠান, তাই না? উঠান। আর পরিকল্পনা হলো আমার চিন্তাধারা। হ্যাঁ, তো চিন্তাধারার উঠানটা কি সেটা একটু দেখি। যে পারিপার্শ্বিক অবস্থার ভিতরে কোনো পরিকল্পনা গৃহীত হয়, তাই পরিকল্পনার আঙ্গিনা, তাই না? যে পারিপার্শ্বিক অবস্থার ভিতরে কোনো পরিকল্পনা গৃহীত হয়, তাই পরিকল্পনা আঙ্গিনা। আর আমার একটি স্টুডেন্ট লিখেছিলেন যে অনেক আগে, যে উঠানে বসে মানে আঙ্গিনা শব্দের বাংলা কি, উঠান। তো যে উঠানে বসে পরিকল্পনা করা হয় সেটাই পরিকল্পনার আঙ্গিনা। খুব একটা
খুব একটা নেগেটিভ কিন্তু সে লিখেনি। আমার এখানে খেয়াল করো, পারিপার্শ্বিক জিনিসটা প্রথমে হাস্যকর হয়েছিল। পারিপার্শ্বিক অবস্থা মানে যে পরিস্থিতির ভিত্তিতে, যে পরিস্থিতির মাধ্যমে আমি পরিকল্পনাটা গ্রহণ করতে পারি, সেটাকেই আমি কি বলবো, পরিকল্পনার আঙ্গিনা। তাই এখন আমাকে দেখতে হবে সে পরিকল্পনার আঙ্গিনা অবস্থা অনুযায়ী কতটুকু কি করা যেতে পারে। স্টুডেন্টস, পরিকল্পনার আঙ্গিনাটা তোমরা একটু টুকে নিবা, এটা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে থাকে। তো এখন আমরা চলে যাব পরিকল্পনার গুরুত্বে। প্রত্যেকটা কাজের গুরুত্ব, প্রত্যেকটা কাজের উদ্দেশ্য নির্দিষ্টকরণ করা থাকে, তাই না? তো সেই গুরুত্ব এবং নির্দিষ্টকরণ অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, পরিকল্পনা গোছাতে হবে। এখন দেখো, আমি যদি পরিকল্পনার গুরুত্ব করতে চাই, তাহলে প্রথমে আসবে আমার ব্যবসায়ের উন্নয়ন। ব্যবসায়ের উন্নয়ন, হ্যাঁ, ব্যবসায়ের বলো, সামাজিক বলো, তারপর ব্যক্তিগত বলো, সে যাই বলো না কেন, সেটা উন্নয়ন করতে হলে তোমাকে কি করতে হবে, সম্প্রসারণ, তাই না? 2 নম্বর প্রাতিষ্ঠানিক পরিকল্পনা অবশ্যই উদ্দেশ্য অর্জন হবে, তাই না? 3 নম্বরে আসবে আয় ও অপচয় হ্রাস। 4 নম্বরে আসতে পারে আমার উপকরণাদির কার্যকর ব্যবহার। 5 নম্বরে হবে তোমার, 5 নম্বরে হবে সঠিক কার্যধারা অনুসরণ। এবং ব্যবস্থাপনার অন্যান্য কাজ বাস্তবায়ন। 6 নম্বর হবে ব্যবস্থাপনার বাস্তবায়ন, তাই না? খেয়াল করো, পরিকল্পনার ব্যবসায়ের উন্নয়ন ও সম্প্রসারণ। পরিকল্পনার মাধ্যমে আমি আমার ব্যবসায়ের উন্নয়ন ও সম্প্রসারণ কিভাবে করব? খেয়াল করো বাবা, একটা ব্যবসায় আমি করব ইট ভাটার ব্যবসা, আমি করব হোটেলের ব্যবসা, আমি করব কি মুদি দোকানের ব্যবসা। আমাকে আগে দেখতে হবে আমার সেই ব্যবসায়ের প্রকৃতিটা কি, যার উন্নয়ন করব, সম্প্রসারণ করব, সেই ব্যবসাটা কি, সে অনুযায়ী আমি কি করব, পরিকল্পনা গ্রহণ করব। এখন আমার ব্যবসায় হলো ইটের ব্যবসা, তাই না? আমি ইটের একটা খোলা তৈরি করলাম। ইট খোলা তৈরি করতে গিয়ে আমার যে এখানে খেয়াল করো, একটার সাথে আরেকটা রিলেটেড আসবে। ইট খোলা করতে গেলে আমার যে উপকরণাদিগুলো লাগবে, অবশ্যই কোনো ফ্যাক্টরি করতে গেলে, হোটেলে ফ্যাক্টরি করতে গেলে সেই উপকরণগুলো লাগবে না, তাই না? বিভিন্ন ব্যবসায় বিভিন্ন উপকরণ হিসাবে আমরা ব্যবহৃত করব। তারপর আছে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন, কি উদ্দেশ্যে আমি ব্যবসাটা করব, সেই উদ্দেশ্যটা আমাকে অবশ্যই অর্জন করতে হবে, তাই না?
আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলাম, উদ্দেশ্য অর্জন করার আগেই আমি সেই ব্যবসাটা বন্ধ করে দিলাম, তাহলে কি আর ব্যবসা হবে? তাহলে আর ব্যবসাটা হবে না, উদ্দেশ্যটা অর্জন হবে না। তখন গ্রাম বাংলার প্রচলিত ভাষা চলে আসবে। সেই প্রচলিত ভাষাগুলো কি, যে কোনো কাজের না। তো আমি যদি ব্যবসা করতে যাই, তাহলে আমার মন মানসিকতা, আমার প্রতিষ্ঠানের, ধরো আমি ইট খোলার ব্যবসা দিলাম, ইট খোলার ব্যবসাটাকে কিভাবে অগ্রগতি, যে কোনো বিল্ডিং করতে যাই ইট ছাড়া কিন্তু হবে না, যে কোনো প্রতিষ্ঠান করতে চাইলে তো আমি একজন ভালো সাপ্লাইয়ারের কাজ করব, সেই কাজ করতে গেলে অবশ্যই আমাকে সে উদ্দেশ্যটা অর্জন করতে হবে। আয় ও অপচয় হ্রাস, এটা বেশিরভাগ পণ্যের কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে হয়ে থাকে। পণ্যের কাঁচামাল ক্রয় আছে, অফিসারদের এন্টারটেনমেন্ট আছে। এখন অনেক অফিসার এন্টারটেনমেন্ট করতে গেলে তোমার কি করে, যে ধরো একজন অফিসার, তার খুব চায়ের খাওয়ার অভ্যাস, এখন চা কতক্ষণ খেতে পারে একজন মানুষ, সেটা হলো অপচয়ের মধ্যে পড়ে যাবে যখন সে 3বার 4বারের বেশি চা খাবে, তাই না? তা ঠিক তেমনই কাঁচামাল যখন ক্রয় করা হবে, তখন যেখানে কম ভালো পণ্য এবং কম মূল্যে আছে সেটাই তো নিবে। সেটা না নিলে কি হবে, অপচয় হ্রাস না হয়ে কি হবে, এটা না হয়ে কি হবে, বৃদ্ধি পেয়ে যাবে। উপকরণাদির কার্যকর ব্যবহার 6M, আশা করি তোমাদের মনে আছে যে আমরা 6M পড়িয়েছিলাম। 6M কি, ম্যান, মেশিন, মানি, মেথড, মার্কেট এবং কি ম্যাটেরিয়ালস। তো এই 6টা পণ্যের উপকরণ যেন অবশ্যই সঠিক ব্যবহার হয়, আর এর ভিতরে একটা না থাকলে কিন্তু প্রতিষ্ঠান চলবে না। সঠিক কার্যধারা অনুসরণ, যে ওই যে উপরে বলে এসেছিলাম, যে উদ্দেশ্যে তুমি কাজ অনুসরণ করছো কাজটাকে, সেই উদ্দেশ্যটা অবশ্যই সঠিক থাকতে হবে। সেই উদ্দেশ্যটা কি করতে হবে, অবশ্যই সঠিক রাখতে হবে। ব্যবস্থাপনার অন্যান্য কাজ, ইতিপূর্বে আমি পরিকল্পনার প্রকারভেদে দেখেছি তোমাদের দিয়ে, যে উচ্চস্তর, মধ্যস্তর, নিম্নস্তর কিভাবে আসে, মেয়াদটা কিভাবে আসলো, পরিকল্পনার মেন কাজ কি, লক্ষ্য। কাজে তোমার লক্ষ্যটা বাস্তবায়ন করতে হবে, এটা মেন হবে লক্ষ্যের বাস্তবায়ন। তো শিক্ষার্থীরা, আজ আমরা দুটো জিনিস খুব খেয়াল করবা। দুটো জিনিস, পরিকল্পনার প্রকারভেদ না হলে তুমি কি করতে পারবা না, পরিকল্পনাটা কি সে জিনিসটাই ধরতে পারবা না। তারপর পরিকল্পনার গুরুত্ব বা উদ্দেশ্য, এই জিনিসটা প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা নামের গুরুত্ব এবং উদ্দেশ্য থাকবে। সেই উদ্দেশ্য এবং গুরুত্ব অনুযায়ী তোমাকে এটা কী করতে হবে, চলমান রাখতে হবে। তাহলে পরিকল্পনার গুরুত্ব কি, উপকরণাদি কি, 6টি উপকরণ পড়িয়েছি, এগুলো তোমার বাড়ির কাজ থাকবে। পরিকল্পনা কত প্রকার, কি কি, ছক আকারে দেখাও এবং প্রত্যেকের সংজ্ঞা লিখে আমি তোমাকে আজকে এখানে একটু কাজ দিচ্ছি। আলোচনা করো। 3 নম্বরে থাকবে জ্ঞানমূলক, প্রতিটি সংজ্ঞা। ধাপের সংজ্ঞা, এটা হলো তোমার মেন বাড়ির কাজ। প্রত্যেকটা জ্ঞানমূলক তুমি যদি পড়ো, তাহলে আর তোমাকে উচ্চ প্রয়োগ ক্ষমতা সম্পন্ন প্রশ্ন নিয়ে টেনশন করতে হবে না। তাহলে স্টপ করো।